ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। The members of the Bhoyer Ghotona channel never indulge in this kind of black magic ghost practices. The facts that we present to everyone will be taken as entertainment only, and we do not verify the truth of the facts that we hear from you. You should not experiment with things you don't know or don't understand, because no member of the Bhoyer Ghotona community supports experimenting with these unknown things. ভয়ের ঘটনা। সব সময়ের ভয়ের ঘটনাতে আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের সবাইকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই পথ চলায় আমাদের এই পাশে রয়েছেন। আপনারা রয়েছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু একটা বড় প্রত্যাশা এবং প্রাপ্তি। আজ শনিবার এবং প্রতি শনিবারের মতো আজকের আমাদের 110তম পর্বে আপনাদের সবাইকে আবারও করে জানাই স্বাগতম। আজকে যেরকম হাড়হীন করা ঘটনা রয়েছে, ঠিক তার সাথে অনেক কিছু আপডেট আপনাদের জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে। কিন্তু সেই আপডেট এবং ঘটনায় এগোনোর আগে একটা ছোট্ট কথা আমি যেটা প্রতিবারই বলে থাকি সেটা আবারও আপনাদের সবার সাথে আমি শেয়ার করে নিতে চাই, যে আপনারা যদি আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ের ঘটনা বা আপনাদের চেনা পরিচিত কোনো মানুষের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান লিখে অথবা রেকর্ড করে, তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। যাই হোক, ছোট্ট আপডেট যেটা আমি প্রত্যেকবার দিয়ে থাকি সেটা আবারও আপনাদের কাছে আমি শেয়ার করে নিলাম। এবার তাহলে আমাদের প্রথম ঘটনার দিকে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে সুদূর বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশি বলবো না, বাংলাদেশের রাজবাড়ী এলাকা থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু, আমাদের একজন খুব কাছের বন্ধুপ্রিয় মানুষ সজীব ভাই আমাদের সাথে শেয়ার করেছেন, এবং এই ঘটনাটি তার এক বন্ধুর দাদুর সাথে আজ থেকে বহুদিন আগে ঘটে গেছিল। এবং শুধু তাই নয়, এই ঘটনাটা কিন্তু একটা টান উত্তেজনাময় ঘটনা, আপনারা যখন শুনবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো এই সম্পূর্ণ ঘটনাটা শোনার আগে একটাই কথা আমি আপনাদের সবাইকে বলবো, যে অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে কিন্তু হঠাৎ করেই আপনাদের মনে হতে পারে যে এইটা কেন হচ্ছে বা ওইটা কি করে হলো না, এই ফিলটা কিন্তু আসতে পারে। তাই প্রথম থেকেই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো কি ছিল সেই ঘটনা, চলুন তাহলে সেটা শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে। চলুন তাহলে শুনে নেওয়া যাক। লোক দাদুর বেড়ে ওঠা ফরিদপুরে। এখন হয়তো যুগের নিয়মে সবকিছুরই পরিবর্তন ঘটে গেছে, কিন্তু যখনকার কথা বলছি তখনও গ্রামে আলো আসেনি। সন্ধে 7টার মধ্যে গ্রামের লোকেরা যে যার বাড়িতে ঢুকে যেত, আর তার কিছুক্ষণের মধ্যেই খেয়ে দিয়ে সবাই শুয়েও পড়ত। রাত 9টায় দাদুর গ্রাম ছিল একেবারে নিঝুম পুরী। ঝিঝি পোকার তারস্বর চিৎকার ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যেত না। দাদুর বয়স তখন সদ্য 12 পেরিয়েছে। দাদুকে সবসময় দেখেছি ভীষণ ডাকাবুকো ধরনের, কোনো কিছুতে ভয় পাওয়া তার ধাতে ছিল না। অন্যরা যখন ভূত পেতনির নাম শুনলে ভয়ে শিউরে উঠত, তখন দাদু ছিলেন একজন উজ্জ্বল ব্যতিক্রম। ওই 12 বছর বয়সে শ্মশান যাওয়া, মরা পোড়ানো দেখা তার কাছে ছিল জলভাত ব্যাপার। এবার আসল ঘটনায় আসি। দাদুর বয়স তখন 12 পেরিয়েছে। তখন বাংলাদেশে ভরা বর্ষাকাল, খাল বিল পুকুর দিঘি সবকিছু জলে পরিপূর্ণ। পদ্মাতে বানও ডেকেছে। দাদুর বন্ধুরা সবাই মিলে ঠিক করে যে পদ্মার বান দেখতে যাবে, এবং দাদু আরও বলেন যে ফেরার পথে জোড়া বিলে যে পুকুর আছে সেইখানে মাছও ধরা হবে। জোড়া বিলের নাম শুনেই সব বন্ধুরা থ মেরে যায়। জোড়া বিলের নামে
দাদুদের গ্রামে কিছু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওখানে অশরীরীদের বাস, আবার কেউ বলতো ওখানে গেলে কেউ ফেরত আসে না। যদিও দাদুর গ্রামে এমন কেউই ছিল না যারা কোনোদিন জোড়াবিল গিয়ে আসল ঘটনা চাক্ষুষ করে এসেছে। বড়দাদু বলতেন ওখানে নাকি অনেক যুগ আগে কালু ডাকাতের আস্তানা ছিল এবং যারাই ওখান দিয়ে যেত তাদের সব কিছু লুটপাট করে তাদেরকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারত। একদিন এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ওখান দিয়ে ফিরছিল এবং বৃদ্ধার সামনেই কালু ডাকাত তার স্বামীকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারে। বৃদ্ধা তখন অভিশাপ দেন যে তোরও একদিন এভাবে অপমৃত্যুই হবে এবং মরেও তোর আত্মা শান্তি পাবে না। কিছুদিন পরে নাকি সত্যি সত্যি কালু ডাকাত জলে ডুবেই মারা যায়। অনেকে বলে অনুশোচনায় আত্মহত্যা করে, আবার কেউ কেউ বলে বুড়ির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। আসলে ঠিক কি হয়েছিল সেই কথা কেউই জানে না। যাই হোক, দাদুর প্রস্তাবে দাদুর কোনো বন্ধুই রাজি হয়নি, যা একরকম অবধারিতই ছিল। সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে দাদু একরকম জোর করেই জোড়াবিলে যায়। বলা বাহুল্য, দাদু সেখানে একাই গিয়েছিল এবং দাদু যখন জোড়াবিলে পৌঁছয় তখন আকাশ মোটামুটি পরিষ্কার, রোদ না থাকলেও আলোর আভা রয়েছে। আজ মনে হয় আর বৃষ্টি নামবে না। জোড়াবিলের খাল লাগোয়া একটা পোড়া বাড়ি আছে, অর্থাৎ পোড়ো বাড়ি। এটা নাকি 500 বছর পুরনো। যদিও তাতে বাড়ির আর কোনো অবশিষ্ট নেই, দেওয়াল ভেঙে পড়েছে এবং পলেস্তরাও খসে পড়েছে। জায়গায় জায়গায় বট, অশ্বত্থ গাছ দেয়াল বেয়ে উঠেছে। এখানে নাকি কালু ডাকাত থাকত। বাড়িটাতে ভুতুরে ছাপ একেবারেই স্পষ্ট। কোথাও কোনো জনমনীষী নেই। কোথাও একটা ডাহুক ডেকে উঠল। দাদুর গাটা একটু ছমছম করে উঠল সেই সময়। ছিপটা দাদুর সাথেই ছিল, আর সাথে ছিল পিঁপড়ের ডিম। মাছ ধরার জন্য টোপ হিসেবে এটাই ব্যবহার করে। দাদু ছিপ ফেলে বসে রইল এবং বেশ অনেকক্ষণ বসার পর মশার জ্বালায় দাদুর মাছ ধরা মাথায় উঠল। মশা তো নয়, যেন পাখি, খুবই বড় বড় সেই মশা। অনেকটা সময় পেরিয়ে গেছে। আসার পথে আকাশে যে আলোর আভা ছিল তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে আসছে এবং পশ্চিম কোণে আস্তে আস্তে করে ঘন মেঘ জমছে। খুব জোর বৃষ্টি হবে, এইটাই তার ধারণা। হঠাৎ দাদুকে চমকে দিয়ে দূরে কোথাও একটা করকর করে বাজ পড়ল। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। দেখতে দেখতে জোর বৃষ্টি শুরু হলো, আর সাথে দমকা এলোমেলো হাওয়া। দাদু পড়িকি মরি করে পোড়ো বাড়ির দিকে ছুট লাগালেন এবং যখন বাড়িটাতে দাদু পৌঁছলো ততক্ষণে দাদু পুরো ভিজেই গেছে। কোমরের গামছা খুলে ভালো করে টিপে দাদু গা মুছতে লাগলেন। এইবার কাছ থেকে দাদু ভালো করে বাড়িটা দেখতে শুরু করলেন এবং বাড়িটা অনেকটা জায়গা নিয়েই ছড়িয়ে রয়েছে। বাড়ি ভর্তি মাকড়সার ঝুল। এখানে কতদিন পরে যে কারোর পা পড়েছে কে বলতে পারে। দাদু যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা বারান্দা এবং সাথে লাগোয়া 2টো পেল্লাই ঘর। একটা ঘরের ছাদ প্রায় নেই বললেই চলে, আর আরেকটা ঘর ছাদ মোটামুটি অক্ষত। দাদু ঠিক করলেন ওখানে গিয়ে দাঁড়াবেন, কারণ এলোমেলো হাওয়াতে বৃষ্টি দাদুকে ভিজিয়েই দিচ্ছিল প্রায়। দাদু ঘরে ঢুকতে যাবে, হঠাৎ তার মনে হলো যে বারান্দার পশ্চিম প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ মেলে চেয়ে দেখল যে একটা কলা পাতা বৃষ্টিতে ভিজে চকচক করছে। নিজের ওপর নিজে হেসে দাদু ঘরে ঢুকলেন এবং ঘরে একটা বিকট গন্ধ। মরা ইঁদুর, বারুদ আর মাটির সোদা গন্ধ একসাথে মেলালে যে গন্ধটা হয়, অনেকটা সেই রকম। বৃষ্টি আজ থামলে হয়, এরপর যদি শয়লা নদীতে বান ডাকে তাহলে তো মহা বিপদ। গতবারে শয়লা নদীর বানে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সর্বনাশ, এবারও যদি তেমনটাই কিছু একটা হয়। একটা উঁচু জায়গা দেখে রাখতে হবে, তেমন হলে ছাদে উঠে যেতে হবে। দাদু ঘর থেকে বেরিয়ে ছাদের রাস্তা খুঁজতে চললেন এবং বারান্দার এক ভাগ ঘুরতেই আবার সেই দৃশ্য।
কেউ একজন দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ কষলে দেখলো এবার সত্যি সত্যিই যে কেউ ওখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো একজন বুড়ি গোছের মহিলা, পরনে সাদা শাড়ি। হ্যাঁ, ইনি কে? ইনিও বোধহয় বৃষ্টিতে আটকে পড়েছেন নাকি? একটু চমকে উঠলেন দাদু। তারপর দাদু কাছে যেতে গেলে উনি একটা ঘরে ঢুকে গেলেন এবং দাদুও পেছন পেছন সেই ঘরেই ঢুকে যান। কিন্তু ঘর তো খালি, কেউ কোথাও নেই। হঠাৎ করে পেছন ফিরে দাদু দেখেন মহিলা দাদুর ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখটা অগ্নিকুণ্ডের মতো জ্বলজ্বল করছে, পা তার মাটিতে নেই। দাদুর বুঝতে ভুল হলো না যে আজ সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন তিনি। সেই অশরীরই রাগে ফুঁসতে শুরু করল। দাদু কিছু বোঝার আগেই একটা আওয়াজ ভেসে এলো, অট্টহাসির আওয়াজ, পুরুষ কণ্ঠ। সাথে তার কথাও শোনা গেল যে আজ অনেক যুগ পরে মানুষের খুনে নিজের কলিজা ঠান্ডা করব, আর সাথে হাড় হিম করা অট্টহাসি। হঠাৎ করে দাদুর সামনে থাকা অশরীরটা দাদুকে শূন্যে ছুঁড়ে দিল এবং দাদু জ্ঞান হারালেন। শুধু এইটুকুই শুনলেন যে এক নারী কণ্ঠ বলছে, আমি থাকতে তা তুই কোনোদিনও পারবি না। দাদুর যখন জ্ঞান ফেরে, দাদু তখন বিছানায় নিজের ঘরে নিজেকে আবিষ্কার করেন। সামনে বাবা, বন্ধুরা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। কয়েক রাত দাদুর খুব জ্বর গেল। দাদু যখন সুস্থ হলো তখন বন্ধুদের মুখ থেকে শুনল তারা সবাই এসে নাকি পাড়াতে দাদুর জোড়াবিল যাওয়ার কথা বলে। সবাই পাড়া থেকে দাদুকে খুঁজতে বের হয় এবং সবাই যখন জোড়াবিলের সামনে এসে দাঁড়ায় তখন সন্ধ্যা নামে নামে অবস্থা, বৃষ্টিও ধরে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজেই সবাই পেছনে ফিরে দেখে দাদুর জ্ঞানশূন্য শরীর পড়ে রয়েছে সেইখানে। রাতে দাদুর চরম জ্বর উঠে যায় এবং জ্বরের ঘোরে দাদুর মুখ থেকে বিকট বিকট আওয়াজ বের হতে লাগে। সেই সময় কখনো দাদু বলেছে, কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো। আবার কখনো বা বলেছে, আমি সবাইকে বাঁচাবো, তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না। কালক্রমে দাদু সুস্থ হয়ে ওঠে। ঘটনার অনেক দিন পর একদিন দাদু বাড়ির দাওয়াতে বসে আছে, তখন সন্ধে তখন সবে নেমেছে। হঠাৎ দাদু পাশ ফিরে দেখেন সেদিনকার সেই মহিলা। আজ আর তার চোখ জ্বলছে না, চোখে মুখে প্রশান্তির হাসি, বড় মায়াবী তার মুখখানি, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে যান। দাদা, এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি সজীব ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। এবং সজীব ভাইয়ের ঘটনা আমাদের সাথে যখন যখন সজীব ভাই শেয়ার করেন তখন কিন্তু ঘটনাগুলো একটু অন্যরকম টাইপের হয়ে থাকে। তো পরবর্তী ঘটনাটা আবারও আমরা সজীব ভাইয়ের কাছ থেকে পাঠানো একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে একটা আপডেট যেটা আমি একটু আগে বলে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, তো সেইটা একটুখানি বলতে চাই। তো হোপফুলি আমাদের যে অডিও স্টোরিজ আসতে চলেছে সেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং কাজ চলছে, খুবই জোর কদমে চলছে। হোপফুলি হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইক আমরা নিয়ে আসব এই অডিও স্টোরিজ, এবং কবে নিয়ে আসবো সেটা তো অবশ্যই আপনাদেরকে ডেট টাইম দিয়ে জানিয়ে দেবো। কিন্তু তবুও একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই অডিও স্টোরিজটা কিন্তু রাতের বেলায় ইউজুয়ালি নাও আসতে পারে। হতে পারে যে সেটা দুপুরবেলাতে 3টে বা 4টে নাগাদ আসলো, আবার হতে পারে যে রাত্রি 9:30 9টা নাগাদও আসলো। তো কটা নাগাদ আসবে সেটা নিয়ে একটুখানি ডিসকাশন চলছে। তো ডেফিনেটলি আমরা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে নিয়ে আসবো। এবং আপনারা সবাই শ্রোতা বন্ধুদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে যে অবশ্যই কিন্তু আমাদের এই অডিও স্টোরিজের যে সেগমেন্টটা রয়েছে সেটাকেও কিন্তু ভালোবাসবেন, যেইভাবে আপনারা আমাদের এই ভয়ের ঘটনার উপস্থাপনা প্রত্যেকটা এপিসোডকে ভালোবেসেছেন। আর চমক থাকবে এটাই যে অনেক রকমের কিন্তু আপনারা ভয়েস শুনতে পারবেন এবং তার সাথে আমারও ভয়েস কিন্তু আপনারা শুনতে পাবেন। এবং তথাকথিত যাদের ভয়েস আপনারা এতদিন অবধি শুনে এসছেন সেই ভয়েস ছাড়াও কিন্তু অন্য ভয়েসও এখানে থাকবে। তো যেটা আমি আপনাদেরকে বলে রাখলাম।
তো সজীব ভাইয়ের বাড়ির একটি পার্শ্ববর্তী এলাকায় একটি পুকুর রয়েছে। তো এই ঘটনাটি কিন্তু সেই পুকুর কেন্দ্রিক একটি ঘটনা এবং অনেক ধরনের অনেক রকম অলৌকিক, অস্বাভাবিক, অতিপ্রাকৃত ঘটনা কিন্তু এই পুকুরে ঘটে গেছে এবং তার চাক্ষুষও কিন্তু সজীব ভাই অনেক সময়তে করেছেন। তো কি সেই ঘটনা, চলুন তাহলে সেটা শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে। দাদা, এইবার যে ঘটনাটা বলবো এটা আমাদের গ্রামের ঘটনা। আমাদের গ্রামে বিশাল বড় একটা পুকুর রয়েছে এবং পুকুরের ঘটনাটাই বলছি। পুকুরটা আমাদের গ্রামের এবং ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত এখনও রয়েছে এই পুকুরটা। মোল্লার জায়গাতে পুকুরটা খনন করা, তাই পুকুরের নাম মোল্লার পুকুর এবং পুকুরের পশ্চিম পারে অনেকগুলা কবর আছে। এই পুকুর নিয়ে গ্রামে অনেক ভৌতিক ঘটনা চালু রয়েছে এখনও। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল যে সেই পুকুরকে ঘিরে অনেক কিছুই নাকি অনেক যুগে যুগে ঘটেছে এবং যুগের পরিবর্তনে অনেক কিছুর উন্নয়ন হলেও পুকুরের চারপাশটা এখনও বড় বড় গাছ এবং বিভিন্ন ঝোপঝাড়ে ছেয়ে রয়েছে। পুকুর পাড়ের দুই পাশে দুটো পাকা করা ঘাট রয়েছে যেখানে মানুষ গোসল করত। এই পুকুরে গোসল করতে এসে অনেকেই পুকুরে ডুবে মারা যায় এবং কেন মারা যায় সেটা আজ অবধি কেউ জানতে পারেনি। পুকুর পাড়ের সাথেই এলাকার প্রধান রাস্তা। বহুকাল আগে পুকুর পাড়ে সেই রাস্তা দিয়ে সন্ধ্যের পর কখনো কেউ যাতায়াত করত না। পুকুর পাড়েই আমাদের বাড়ি। আমাদের বাড়িটা অনেক বড়, 10 থেকে 12টা পরিবার আমরা এক বাড়িতে বাস করি। তখন সালটা 1994। বাবা এক রাতে সদর থেকে বাড়ি ফিরছিল এবং পুকুরের কাছে আসতেই হঠাৎ বাবার চোখে পড়ে ওই পুকুরের দিকে, মানে চোখটা পড়ে ওই পুকুরের দিকে। বাবা লক্ষ্য করলেন পুকুরের পানির উপর দিয়ে 6 থেকে 7টা ঘোড়া দৌড়তে দৌড়তে পুকুরের পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে। এটা দেখে বাবা প্রচণ্ড ভয় পায়। পানির উপর থেকে কিভাবে ঘোড়া দৌড়োয়? এইটা তো কখনো ঘটতে দেখা যায় না, আর ঘটবেই বা কেন? বিপদ আসন্ন বুঝতে পেরে বাবা পুকুরের পাড় ঘেঁষে বাড়ির দিকে পা বাড়ায়। হঠাৎ পুকুরের বড় বড় ঢিল পড়তে থাকে। সেই সময় বাবা দ্রুত হাঁটা শুরু করে এবং এদিকে পুকুর যেন বিশাল বিশাল পাথরের ঢিল পড়তে থাকে। এত জোরে পানিতে ঢিল পড়ছিল যে পুকুরের পানি ছিটে এসে বাবার গায়ে পড়ছিল। বাবা এক দৌড় দিয়ে বাড়ির উঠোনে এসে পড়ে যায়। বাবার পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই উঠোনে চলে আসে এবং তখন গিয়ে বাবা পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। বাড়ির পুরুষ মানুষ সবাই আলো জ্বালিয়ে পুকুর পাড়ে যায় এবং পুকুর পাড়ে গিয়ে সবাই দেখলো যে পুকুরের পানি একদম স্থির অবস্থাতেই রয়েছে। এদিকে পুকুর পাড়ের মাটিতে পানিতে ভিজে। মনা চাচাদের বাড়ি ছিল পুকুরের পশ্চিম পাশের ঘাটের পাড়ে। পেশায় তিনি ভ্যান চালক। তিনি প্রায় রাত করেই সদর থেকে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরতেন। পুকুরের পশ্চিম পাড়ের কবরগুলো পাড়ি দিয়ে তাকে বাড়ি যেতে হতো। যেহেতু তিনি প্রায় রাতেই বাড়ি ফিরত, এজন্য প্রায় তিনি ওই পুকুরের পাড়ে বিভিন্ন প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হতো। ওই সময় ছিল গরমকাল। চাচা প্রায় রাত 11টার দিকে পুকুর পাড়ের কবরের পাশ দিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। কবরগুলো ছিল পাকা করা। প্রথম কবরের কাছে যেতেই চাচা দেখলো যে কবরের সাথে হেলান দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে হু হু করে কে যেন কাঁদছে। এত গরমের মধ্যে গায়ে কাঁথা জড়িয়ে কে কাঁদে? চাচা ভ্যান চালিয়ে সে স্থান ত্যাগ করে চাচার বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় আরেকটা কবর পাড়ি দিতে হয়। চাচা ওই কবরের কাছে গিয়ে দেখলো যে সেখানেই সেম একই পোশাক পরিহিত লোকটা কবরের সাথে হেলান দিয়ে নাকি স্বরে কাঁদছে। চাচা মাথা ঘুরিয়ে প্রথম কবরের দিকে তাকিয়ে দেখলো যে সেখানে ওই লোকটি নেই। তাহলে এই লোকটা এখানে কিভাবে আসলো? যদি তাকে এই কবরে আসতে হয় তাহলে চাচাকে ক্রস করে আগে আসতে হবে। এটা চিন্তা করতেই লোকটা এবার কান্না বাদ দিয়ে হাসতে শুরু করে। মোনা চাচা দ্রুত ভ্যানের প্যাডেল মেরে বাড়িতে ঢুকে যায় এবং চাচা বাড়ি থেকে আলো ও তার বড় ছেলেকে সাথে নিয়ে কবরের কাছে যায় এবং গিয়ে দেখেন যে সেখানে কিছুই নেই। কিন্তু
যেখানে ওই অদ্ভুত লোকটা হেলান দিয়ে বসেছিল সেখানে বড় বড় দুইটা গোলাকৃতির পায়ের ছাপ পাওয়া যায়। এভাবে অনেকের ওই পুকুর পাড় থেকে ভয় পেয়েছে এবং গ্রামে এমন অনেক লোকেরও দেখা পাওয়া যায় যারা এই ধরনের ঘটনাতে খুবই পরিমাণে ভয় পেয়েছে। এবার আসি পুকুরের ঘটনায়। বহুকাল আগে ওই পুকুর পাড়ের এক গৃহস্থ তার বড় বড় দুইটা মহিষকে গোসল করানোর জন্য পুকুরে নামায়। তখন ছিল পৌষ মাস। পুকুরে কোমর পর্যন্ত পানি ছিল। ওই লোকটা দুইটি মহিষকে একা একা গোসল করাতে পারবে না, তাই তিনি তার ছেলেকে ডাকতে বাড়িতে যায় এবং পুকুরে তখন সেই সময়তে মহিষগুলোকে রেখেই যায়। বড় ছেলেকে পুকুরে নিয়ে যেতেই দেখে যে মহিষ দুটি তখন আর পুকুরে নেই। সারা পুকুরে খোঁজা হয়, কোথাও মহিষ দুটি আর পাওয়া গেল না। পুকুরের পানি কম ছিল আর মহিষ দুটো ছিল অনেক বড়, কিন্তু সারা পুকুরে জাল ফেলেও মানুষ নেমেও খুঁজে পেল না সেই মহিষ দুটোকে। কোথায় গেল ওই মহিষ দুটো? সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো ঠিকই, কিন্তু কোনো হদিশই পাওয়া গেল না। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে মহিষ দুটোর লাশ পুকুরের ঠিক মাঝে ভেসে ওঠে। এভাবে আরেক লোকের গরুকে গোসল করানোর জন্য সেই পুকুরে নামানো হয়। ওই গরুটাকে ঘাটের ওপরে রেখে লোকটা নিজে গোসল করছিল। উঠে এসে দেখে তার গরু ঘাটের ওখানে নেই। ওই গরুরও মরদেহ ওই পুকুরের মাঝে ভেসে ওঠে। অনেক বছর আগে আমাদের এলাকার একটা ছেলে পুকুর পাড়ের একটা গেঞ্জি তোয়ালে আর লুঙ্গি নিয়ে ওই পুকুর ঘাটে গোসল করতে যায়। 2 দিন হয়ে গেল সেই ছেলেটা আর বাড়ি ফেরেনি, কিন্তু তার লুঙ্গি ও গেঞ্জি ওই পুকুরের ঘাটেই পাওয়া যায়। 3 দিন পর ওই ছেলের লাশ পুকুরের মাঝ বরাবর ভেসে ওঠে। এভাবে মোট 3 জন লোক গোসল করতে এসে উধাও হয়ে যায় এবং লাশ পুকুরের মাঝে ভেসে ওঠে। কিন্তু কিভাবে উধাও হয়ে যায় এবং কারাই বা উধাও করে আর কিভাবেই বা মারা যায় সেটা সবার কাছে অজানাই রয়ে যায়। কিন্তু ওই পুকুরে ডুবে যারা মারা যায় প্রত্যেকেই কিন্তু সাঁতার জানতো। আমি নিজে প্রত্যক্ষদর্শী হিসেবেও ওই পুকুরে 2 জনকে ডুবে মরে যেতে দেখেছি। 2002 সালের কথা, যে পুকুর পাড়ের মামুন ভাইয়ের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা পুকুরে জাল ফেলে খোঁজা হয়, কিন্তু দিন শেষে মেয়েটির লাশও পুকুরের মাঝে ভেসে ওঠে। 2011 সাল কুরবানি ঈদের নামাজ শেষ করে এসে দেখি পুকুরের ঘাটে আজহার ও তার চাচাতো ভাই ডুব দিয়ে কি জানি খুঁজছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোরা কি খুঁজিস, কি করছিস? তারা কি যেন বলতে চেয়েও বলল না। আমি বাড়ি চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে গায়ের গেঞ্জি পাঞ্জাবি ছেড়ে রাস্তায় আসি। এসে দেখি পুকুর পাড়ে উৎসুক লোকের ভিড় কাটিয়ে পুকুর পাড়ে যাই। দেখি পুকুর ভর্তি লোক ডুব দিয়ে কি যেন খুঁজছে। আমি দেখলাম আমজাদও ডুবে ডুবে কি যেন খুঁজছে। আমি আমজাদকে বললাম, কি রে আমজাদ, ডুব দিয়ে কি খুঁজিস? আমজাদ বলল, আজহারের মেজ বোন পুকুরে গোসল করতে এসেছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। ঘাটে সাবান, খোসা, জামা কাপড় সব রয়েছে, কিন্তু আজহারের বোন শাহিদাকে পাওয়া যাচ্ছে না। লাফ দিয়ে পুকুরে নেমে পড়ি, খুঁজতে শুরু করি। আমি দ্রুত সাঁতরিয়ে পুকুরের মাঝ বরাবর চলে যাই এবং বেশ কয়েকটা ডুব দিই। তখন পুকুর ভর্তি পানি ছিল। আমি আবারও ডুব দিয়ে একেবারে পানির তলায় চলে যাই। আমি মাটিতে হাত দিয়ে চারপাশটা খুঁজলাম। হঠাৎ আমার হাত একটা পায়ের ওপর গিয়ে পড়ে। হ্যাঁ, এটা তো মানুষের পা। আমি পানির উপরে ভেসে উঠি। ডাক দিলাম ভাসান ভাইকে। ভাসান ভাইকে কথাটা বলতেই ভাসান ভাই আর আমি আবারও ডুব দিয়ে শাহিদার ফুফুর লাশটাকে উঠিয়ে পাড়ে নিয়ে যাই। চারদিক কেমন যেন নিশ্চুপ হয়েছিল সেই দিন। ঈদের আনন্দ ওই দিনই মাটি হয়ে যায়। পুকুর পাড়ের শহীদ চাচার মা, তিনি বৃদ্ধা। তার রুমটা ছিল একেবারে পুকুর পাড়েই। পাটকাঠির বেড়াটা ফাঁক করলেই পুরো পুকুর দেখা যায়। প্রায় রাতে তার ঘুম ভেঙে যেত। অনেকগুলো মানুষ পুকুরে গোসল করলে যেরকম শব্দ হয় তেমনটা রাতে তিনি শুনতে পেত এবং তার ঘুম ভেঙে যেত। বেড়া ফাঁকা করে তিনি দেখতেন অনেকগুলো মানুষ পানির উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে এবং লাফ দিয়ে পানিতে পড়ে যাচ্ছে, আবার উপরে উঠে আসে। প্রায় রাতে তিনি এইসব দেখত,
কিন্তু কেউ বিশ্বাস করতো না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখে যে পুকুর থেকে কে যেন তাকে বলছে, 5টা মানুষ নিয়েছি, আরও 2টো নেব। সকালে উঠে তিনি কথাটা সবাইকে বলেন। ঠিক এর বেশ কিছুদিন পর তিনি মারা যান। এখনও এলাকার অনেক লোকে সেই পুকুরে গোসল করে, কিন্তু কেউ জানে না কবে আবার 2জন লোকের লাশ ওই পুকুরে ভেসে উঠবে। আমাদের এলাকার নীলু চাচার স্ত্রী রাতে স্বপ্ন দেখে কে যেন বলেছে যে তুই রাতে 2টা ডাব নিয়ে পুকুরের পূর্ব পাশের ঘাটে আসবি। ডাব 2টো রেখে সিঁড়ির ঘাটে নিচের পানিতে হাত দিলেই সোনা ভর্তি একটা কলসি পাবি। তুই নিয়ে যাবি, সেটা তোর অভাব থাকবে না, কিন্তু কথাটা তুই কাউকে বললে সমূহ ক্ষতি হবে। সকালে উঠে তিনি এটা নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দেয় এবং সবার কাছে স্বপ্নের কথা বলতে থাকে। পরদিন রাতে নীলু চাচার স্ত্রী স্বপ্নে দেখে কে যেন তাকে বলছে, তোকে বারণ করেছিলাম না কথাটা কাউকে বলতে, এর খেসারত তুই পাবি, নিশ্চয়ই পাবি। সকালে ঘুম থেকে উঠে দেখে তার মাথায় বিন্দু পরিমাণ কোনো চুল নেই, পুরো মাথা টাক। এরপর থেকে এখনও তার মাথায় কোনো চুল নেই। আপনারা বিশ্বাস না করলে আমার সাথে যোগাযোগ করলে আমি তার সাথে দেখা করিয়ে দিতেও পারি। পরবর্তীকালে তিনি আমাদের মসজিদের ইমামের কাছে তার স্বপ্নের বিষয়টা খুলে বলেন। ইমাম সাহেব বলেন যে ওই রাতে যদি আপনি সত্যি ডাব নিয়ে পুকুরে রেখে এসে সোনাভর্তি কলস আপনি কিন্তু পেতেন, ঠিকই পেতেন, কিন্তু আপনার ছেলে এবং মেয়েকে বাড়িতে মৃত অবস্থায় পেতেন। কিন্তু আপনি স্বপ্নের কথাটা সবাইকে বলে দিয়েছেন, তাই শাস্তিস্বরূপ আপনার মাথার চুলের এই সমস্যা হয়েছে। নীলু চাচার স্ত্রী নাকি এখনও মাঝে মধ্যে স্বপ্ন দেখেন যে কে যেন তাকে বলছে যে 2টা ডাব এনে সোনার কলসটা নিয়ে যা, তোর দুঃখ দুর্দশা কিচ্ছু থাকবে না। কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। হয়তো যেই 2টো মানুষ ওই পুকুরে দরকার সেটাই পূরণ করার জন্য 2টো ডাব চায়, 2জন মানুষ চায়। এটাই ছিল এই ঘটনা। পুকুর নিয়ে আরও একটি ঘটনা আছে যেটা অন্যদিন আবারও আপনাদের সবার সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা বলতে সজীব ভাইয়ের ঘটনা যখন আমি রেকর্ড করছিলাম বা আমি পরবর্তী সময়তে যখন এডিট করছিলাম, আমার কিন্তু মনে হচ্ছিল যে আমি সেইখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মুহূর্তকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ সজীব ভাই যে এরকম সুন্দর সুন্দর ঘটনা আমাদের সাথে এত সুন্দরভাবে শেয়ার করে নেওয়ার জন্য, এবং আগামী দিনেও আপনি যে আরও অনেক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন এটাই কিন্তু আমি প্রত্যাশা রাখলাম। আপনারা যারা আমাদের এই উপস্থাপনা শুনছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে অবশ্যই আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক করবেন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের বন্ধুমহল অথবা পরিবার মহলে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই লিখে ফেলুন অথবা রেকর্ড করে ফেলুন আপনার জানা সেই সকল ভয়ের ঘটনা, আর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আমাদের ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। আর আমার একটা প্ল্যান রয়েছে যে আজকে তো শনিবার রাত কেটেই গেল, তো রবিবার রাত্রি ঠিক 9টা বা 9:15 নাগাদ আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা লাইভ করব। তো অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা থাকতে পারবেন কিনা, কারণ অবশ্যই আপনাদের কাছ থেকেও ওপিনিয়নটা তো আমি খুবই ভালোভাবে ম্যাটার করি, যে আপনাদেরও একটা রায় থাকা দরকার। আর আমি চেষ্টা করব যে আসার লাইভে, কারণ কিছু আপডেট না দিলেই নয়, সেই আপডেটগুলো আমি দেব আপনাদের সবার কাছে। আজকের মতোই 2টো ঘটনাই ছিল আপনাদের সবার জন্য। আশা করছি আপনাদের সবারই আজকের এই 110তম পর্বটা খুবই ভালো লেগেছে। আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 11:59 আবারও আপনাদের সবার সাথে দেখা হবে বেশ কটা ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের মানুষদের খেয়াল নেবেন। ধন্যবাদ, টাটা, শুভরাত্রি, টেক কেয়ার।